আজকে আমি যে ভিডিওটা নিয়ে আলোচনা করব এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা অনেকেরই মনে দুশ্চিন্তা তৈরি করে। মধ্য বয়সে আর্থিক সংকট। মধ্য বয়স মানে যারা 45 ঊর্ধ্ব মানুষজন রিটায়ারের দিকে যাচ্ছেন, 45 থেকে 50 বেসিক্যালি কোঠায়, তাদের মনে হতে পারে এই সময় আমার ছেলে মেয়ের এডুকেশন, পড়াশোনার খরচ, মায়ের বা পেরেন্টসদের বা মা বাবার অসুস্থতার খরচ, নিজের রিটায়ারমেন্ট প্ল্যানিং ভাবতে ভাবতে রাতের ঘুম উড়ে যাচ্ছে, কিভাবে সামলাবো। আজ আমরা সেই জিনিসটাকে আলোচনা করব, সঠিক পরিকল্পনা এবং আপনার সিদ্ধান্তের মাধ্যমে কিভাবে একটা সংকটকে আমরা মোকাবিলা করতে পারবো। কারণ এই ভিডিওটা আপনার জীবনের একটা অন্যতম ভিডিও হতে পারে। আপনি আগে জানুন, বুঝুন, তাহলে আপনার সিদ্ধান্ত নিতেও অনেক সুবিধা হবে, কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়। ঠিক আছে? এই মধ্যবয়সী সংকট, এই জেনারেশনটা মানে কি মধ্যবয়সী সংকট, আপনাকে ধাপে ধাপে জিনিসগুলো জানবে। তাহলে আপনি যদি মোকাবিলা করতে পারেন, তাহলেই আপনি আর্থিক স্বাধীনতা অর্জন করতে পারবেন বা রিটায়ারমেন্ট প্ল্যানটা করতে পারবেন। এই 45 থেকে ঊর্ধ্ব মানুষগুলো হচ্ছে না, একটা যে স্যান্ডউইচ জেনারেশন, পুরো স্যান্ডউইচ জেনারেশন, মানে আমি বলি সংযোগ প্রজন্ম, স্যান্ডউইচ জেনারেশন। না বেবি বুমার, না মিলেনিয়ান, এই তিনটে জেনারেশনের আসল গল্পটা কি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। শুনুন যে জেনারেশন গ্যাপে আমরা কি লাভ করছি আর কোনটা আমাদের জেনারেশনের জন্য চেঞ্জ হচ্ছে। এই জেনারেশনটা হচ্ছে যাদের বয়স 1928 সাল থেকে 1945 সালের মধ্যে, মানে যাদের বর্তমান বয়স এখন বলবো 80 কাছাকাছি চলে গেছে বা ঊর্ধ্বে, তারা সেই ট্র্যাডিশনাল মানসিকতা, ইনভেস্টমেন্ট খুব ডিসিপ্লিন হন, তারা সাইলেন্ট জেনারেশন। আর এই জেনারেশন 60 ঊর্ধ্ব থেকে 60 থেকে 78 বছর, যাদের জন্ম 1946 থেকে 1964, মানে স্বাধীনতার আগে আর স্বাধীনতার পরে, মানে 1946 সাল থেকে 1964 সাল পর্যন্ত, তারা খুব আশাবাদী এবং খুব কম্পিটিটিভ মনোভাবের মধ্যে দিয়ে বড় হয়েছে। দেখ ওর ছেলে এই পড়েছে, দেখ ও ক্লাসে ফার্স্ট হয়, এইসব মানসিকতা। তো ও বড় চাকরি করে, তুই কি করিস, এই কম্পিটিটিভ মানুষের মধ্যে তারা আশাবাদী, আমিও পারবো। আর তারপরে জেনারেশনটা যে জেনারেশন এক্স, যাদের বয়স 1965 সাল থেকে 1980 সাল, এই জেনারেশনটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, এটাকে জেনারেশন এক্স বলে, ইন্ডিপেন্ডেন্ট এন্ড প্র্যাকটিক্যাল। ঠিক আছে? আর তারপরের জেনারেশনটা হচ্ছে যারা 1981 সালের পরে জন্মগ্রহণ করেছেন, তারা বড্ড অ্যাম্বিশিয়াস এবং টেক স্যাভি। এই দুটোর মধ্যে স্যান্ডউইচ হয়ে গেছে। এই যারা 45 বছর থেকে বয়স যারা, তারা স্যান্ডউইচ হয়ে গেছে। স্যান্ডউইচ মানে এদিকে ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে সংসার, এদিকে বাবা মা আছে, আমাকে দুজনকেই রক্ষা করতে হবে। 45 ঊর্ধ্ব মানুষজনের যে জায়গাটা উভয় সংকট অবস্থা, সেই জায়গায় অনেক সময় ক্লাস হয় এবং অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায়। প্রত্যেকে তখন ওজনদারি হয়ে যায়, ব্যালেন্স করতে করতে তাদের জীবনটাও অনেক দুর্বিষহ হয়। প্র্যাকটিক্যাল, বাবা মাকেও দেখতে হবে, সন্তানদেরকেও দেখতে হবে, দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে এই 45+ মানুষজন। তা সেই জায়গাটাকে ব্যালেন্স করতে গেলে স্যান্ডউইচ জেনারেশন, এরা কি হয়, এই সময়টা ওরা জীবনের পিক আর্নিংয়ে থাকে, শুরু হয় ওদের। কারণ এই জেনারেশনটা দেখেছে কি করে অ্যানালগ, মানে বই লেখা টাইপ এসব দেখেছে, আবার ডিজিটাল দেখছে, আর রোজগারও দারুণ করছে, আর রেসপন্সিবিলিটিও ব্যালেন্স করছে। বুঝতে পারছেন কতটা ডেঞ্জারাস? মানে এজের মধ্যে দিয়ে যায়, রোজগার করছে, বাড়ির লোক বাড়ি গাড়ি চায়, এদিকে বাবা মাকেও আমাকে দেখতে হবে। রোজগার করলে কি হবে, দিয়ে আমি করতে করতে জীবনের এই মানে এজে এসে আমি স্যান্ডউইচে আমার রিটায়ারমেন্ট প্ল্যানিং কি হবে। কারণ সব মানুষই সরকারি চাকরির পেনশন নেই, বিশেষ করে আমরা যারা প্রাইভেট কোম্পানিতে চাকরি করেছি, অসহায় হয়ে যায় এই টাইমটা এসে। যদি আমার রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের দিকে যখন তাকাই, বা ছেলে মেয়ের এডুকেশন এখনো কমপ্লিট হয়নি, বা ছেলে মেয়ের বিয়ে হয়নি, কারণ এজিং বয়স্ক বাবা মাকেও দেখতে হবে, বা ছেলে মেয়ের রেসপন্সিবিলিটি, দুটো রেসপন্সিবিলিটি আমাকে পূরণ করতে হবে। এই জায়গাটায় সেই জন্য পুরো স্যান্ডউইচ হয়ে যায়। সেখান থেকে কিভাবে বেরোবে, যারা বেরোতে পারে তাদের জন্য এটা দারুণ, অ্যান্ড থ্যাঙ্কস, হ্যাটস অফ যারা পারে এটাকে। হ্যাঁ, আমার দেখা অনেকে পারে এটা, আর অনেককে দেখেছি হাবুডুবু খাচ্ছে। সো এই সময় অনেকের সম্পর্ক নষ্ট হয়, কারণ এই সময় এই মানুষগুলো কি হয়, এক সময় হচ্ছে এই এজে হাই আর্নিং করে, পজিশন অনেক বড় রেসপন্সিবিলিটি নেয় এবং লিডারশিপ রোলে কাজ করে, তখন তাদের সময় থাকে না দুদিক ব্যালেন্স করার। মেজরিটি সরকারি হোক বেসরকারি হোক, ব্যালেন্স করা তখন খুব চাপের হয়ে যায়। হ্যাঁ না না, আপনারা নিজেরা ডিসিশন নিয়ে বলবেন যারা এই বয়সে আছেন। এবং এই সময়টা আর্থিক চাপেরও সময় তাদের জন্যে, কারণ চিলড্রেন হায়ার এডুকেশন, চিলড্রেন্স ম্যারেজ, এজিং প্যারেন্টস মানে বয়স্ক বাবা মাদের দেখাশোনা করা, তারপর রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ে কাছে চলে আসছেন, বাড়ির ইএমআই, গাড়ির ইএমআই, আর্থিক চাপ, গাড়ি কিনতে হবে, বাড়ি কিনতে হবে, নাহলে সমাজে মুখ দেখাতে পারবো না,
এই জেনারেশনটাকে এটা ভোগ করতে হবে, হচ্ছেও, ওর আছে আমার কেন হবে না, এই যে মেন্টালিটিগুলো এই জেনারেশনের সব থেকে বেশি। ফলে ইএমআই ট্র্যাপে পড়ে পড়ে অর্ধেক মেজরিটি মানুষ আমরা চাপে থাকি। তারপর আরেকটা জিনিস আছে, এই চাপ যারা সহ্য করতে না পারে, ডিভোর্স, তার জন্য একটা এক্সট্রা খরচা চলে যায়, এক্সট্রা লোড অনেক সময়। হ্যাঁ না আপনারা বলবেন। সো এই এজটা হচ্ছে সব থেকে বেশি আর্থিক চাপ সহ্য করে। যারা ব্যালেন্স করতে পারে নিজেরা নিঃস্ব হয়ে যায়, কারণ এর পরের জেনারেশন কিন্তু এগুলো ভোগ করবে না, কারণ তাদের ধ্যান ধারণা কিন্তু আলাদা, কারণ এই যে মানসিকতাগুলো এইভাবে তৈরি হয়েছে। সো জেনারেশন চেঞ্জ হচ্ছে, এগুলোকেও আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। ক্লিয়ার? এবার এই আর্থিক চাপের সময় থেকে আপনি কি করে বেরোবেন? কারণ আমাদের এই জেনারেশনটাতে ওই মানে ট্র্যাডিশনাল মানে ভ্যালুজ, বাট মডার্ন আউটলুক। বাবা মা লোকে কি বলবে, বাট আউটলুক মডার্ন তৈরি হচ্ছে। টেকনোলজি অ্যাডাপ্ট করছি, জিনিসপত্র আমরা সার্চ করছি, দেখতে পাচ্ছি, বাহ এই জিনিসটা ভালো, কারণ আমরা টেকনোলজিটাকেও নিতে পেরেছি। মানে ওল্ড সিস্টেম আর নিউ সিস্টেম দুটোকেই আমাদের ব্যালেন্সিং করতে হচ্ছে, কারণ আমাদের ঐতিহ্য কালচারগুলো আমরা ভুলছি না যেমন, এবং মডার্ন আউটলুকগুলো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। তারপর নেক্সট জেনারেশন কিন্তু আমাদের চাপটাও দেখতে পাচ্ছে, তারা এখান থেকে কিন্তু বাঁচার জন্য কি করছে, নিজেদের লাইফ বেছে নিচ্ছে। ঠিক বলেছি না ভুল বলেছি আপনারা বলুন? কারণ এই যে ডুয়েল রেসপন্সিবিলিটি মাইন্ডসেটটা বা বার্ডেনটা আমাকে কি করে, সেলফ রিলায়েন্ট নেচার তৈরি করে, মানে স্বাধীন চেতা তৈরি করে এই জেনারেশনটাকে। এবং প্র্যাকটিক্যাল ডিসিশন আমরা নিতে পারি অনেক সময়, এবং ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সটাও আমাদের কাছে অনেক ম্যাটার করে, যেহেতু স্বাধীন চেতা মনোভাব মানে আমি যা বুঝছি ভালো বুঝছি। এই প্রজন্মে আমাদের এই প্রজন্মটা কিন্তু তাই নেচার, কারণ দুটো ব্যালেন্স করতে করতে ওরা অনেক কিছু এক্সপিরিয়েন্সে শিখে গেছে। কারণ নিজে আমি এর মধ্যে দিয়ে আমি আমার প্র্যাকটিক্যাল লাইফ দিয়েও আমরা কর্পোরেটে কাজ করেছি, আমি সবটা দেখতে পাচ্ছি। এই সময় ইএমআই চাপ মানুষের কীরকম হয়, এই সময় চাকরি চলে গেলে তাদের কি অবস্থা হয়। কারণ আমি বলেছি না, সেলসের চাকরি বা প্রাইভেট কোম্পানির চাকরি খুব বেশি দিন কন্টিনিউ করা, বিশেষ করে সেলসে অনেক কষ্টকর। তা এই মনোভাবের জন্যে তাদের যেমন ডিসঅ্যাডভান্টেজও আছে, এই পিক আর্নিং টাইমের সময় তাদের জন্য আলাদা একটা সুযোগ আছে, বিনিয়োগের সুযোগ, পিক আর্নিং ইয়ার্স। সো ফাইন্যান্সিয়াল এক্সপিরিয়েন্সও অনেকটা হয়ে গেছে, রিটায়ারমেন্ট গোল আসছে, কত ইনকাম করছেন, কত খরচ হচ্ছে সেটাও বুঝতে পারছেন, এবং রিস্ক কী কী হতে পারে সেটাও বুঝতে পারবেন, কারণ সেইগুলোকে আজকের ডেটে আপনাকে বিবেচনা করতে হবে। কারণ এই সময়টা কি চ্যালেঞ্জ হয়, লিমিটেড ওয়েলথ ক্রিয়েট হয়েছে, কারণ ছেলেমেয়ের এডুকেশন, বিয়ে, গাড়ি, বাড়ি, বাবা মাকে দেখা, মেজরিটি মানুষের তাই হয়। সো হায়ার ফাইন্যান্সিয়াল রেসপন্সিবিলিটি হওয়ার জন্য এই রিটায়ারমেন্ট পিরিয়ডটা অনেক কমিয়ে এসছে টাকা জমানো, যেটা কম্পেয়ার টু ইয়াঙ্গার জেনারেশন। তার মানে সেই জন্যই স্যান্ডউইচ ইনভেস্টমেন্ট হরাইজনটাও কমে গেছে। হ্যাঁ না? তাহলে এই সময় আমাকে বিবেচনার সঙ্গে ডিসিশন নিতে হবে কোথায় ইনভেস্ট করলে আপনার জন্যে মঙ্গল। আর যারা এই ভিডিও দেখছেন তাদের ছেলে মেয়েকেও ঠিক সেইভাবে শেখাবেন, কারণ তাদের জীবনটাও যেন দুর্বিষহ আমার আপনার মতো না হয়। কারণ আমরা লড়তে 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 যে যারা দাঁড়াতে পেরেছি ভালো, নাহলে মেজরিটি মানুষ কষ্টে, মানে স্যান্ডউইচ মডেল, গভর্নমেন্ট চাকরিতে ছেড়ে দিন, তাও যাদের পেনশন নেই তাদের স্যান্ডউইচ মডেল। সো এই শ্রেণীর মানুষদের কাছে যদি তারা বুঝতে না পারে, জানতে না পারে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অতি অবশ্যই যোগাযোগ করবেন। যতটুকু পারি আমরা গাইড করার চেষ্টা করব। আর তাদের জন্য বিশেষ দিন দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে লিখুন রিটায়ারমেন্ট প্ল্যানিং, আর বয়সটা দেবেন আপনার। যতটা পারি বাঙালি ইনভেস্ট করো চ্যানেল আপনাদেরকে সেটা গুরুত্ব সহকারে বোঝানোর চেষ্টা করবে, যাতে আমরা সবাই সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারি। চেষ্টা তো করি, সেই জন্য আমি বলি জানুন, বুঝুন, দিয়ে ইনভেস্ট করুন। এবার আসি কিভাবে ইনভেস্ট করলে অ্যাটলিস্ট আপনি হয়তো বাঁচতে পারেন, যদি আপনি জানেন বোঝেন। দেখুন আমার অনেক ভিডিওতে দেখাই, এই ভিডিওতে দেখাচ্ছি। দেখুন আমরা এই জেনারেশনটা কোথায় টাকা রেখেছি, মেজরিটি মানুষ চাকরি করতে করতে ব্যাংকে টাকা রেখেছি। যারা চাকরি করেছেন ধরুন তারা 30 বছর বা 25 বছর, দুটো জিনিস দেখাচ্ছি, 10,000 টাকা করে মাসে জমিয়েছেন চাকরি পেয়ে, বা যারা এফডি করেছেন তাদেরও আমি এখানটার সঙ্গে নিচ্ছি পরে। যারা পিপিএফ করেছেন ট্যাক্স বেনিফিটের জন্য 12,500 টাকা দেন ট্যাক্স বেনিফিটের জন্য। যারা লাইফ ইন্স্যুরেন্স করেন ট্যাক্স বেনিফিটের জন্য 12,500 মানে মান্থলি, মানে 1.5 লাখ টাকা করেছেন, তাই তো? মোটামুটি এই দুটোর রিটার্ন আমি ধরে নিচ্ছি 7.1, তর্কের খাতিরে এফডির মতো। আমি এফডিটাকেও অনেক জায়গায় দিয়েছি, এখানেও দিয়ে দিলাম, 10,000 টাকা এখানেও দিচ্ছেন, মাসে মাসে জমাচ্ছেন, ধরে নিচ্ছি রেকারিং। তা আপনার বয়স যদি আজ 45 হয়, ধরুন 15 বছর, বা যার 20 বছর সে বসাবেন, যার 45, 50, 55, 60 যার যেরকম বসাবেন। তখনকার মানুষ তো 20 বছরের পলিসি করেছে, কেউ 30 বছরের ধরে নিলাম। যারা করেছেন 15 বছরে কত টাকা ভ্যালু আপনাদের টাকা?
97,000 হচ্ছে, এটাকে 12,500 করে দিই, তাহলে সব মিলে যাবে 39,96,500 ঠিক আছে। যারা পোস্ট অফিসে পিপিএফে রেখেছেন 15 বছর পর ম্যাচিওর হবে, তাই তো 39,96,500 ধরুন নিন, 39 লাখের মতো। যারা এলআইসিতে রেখেছেন 15 বছর পর তো ম্যাচিওর করতে গেলে বিপদ, তারা ধরুন 20 বছরই রেখেছেন, তাদের 65,91,000 মতো ভ্যালু। আর যারা এবার এই টাকাটা নিচ্ছেন, আর কেউ একজন মিউচুয়াল ফান্ডে 12,500 টাকা সেম ট্যাক্স বেনিফিটের জন্য করেছে। মিউচুয়াল ফান্ডে ইকুইটি লিঙ্ক সেভিং স্কিম ছিল, যেটা 3 বছর লকিং পিরিয়ড। পিপিএফ যখন 15 বছর, এলআইসি যখন যতদিন না ম্যাচিওর হবে ব্যাংকটা ছেড়ে দিন, কারণ যখন খুশি তোলা যায় পেনাল্টি দিয়ে। মিউচুয়াল ফান্ডও যখন খুশি তোলা যায়, ইএলএসএস 3 বছর লকিং, তারপর যখন খুশি তুলবেন, কোনো চার্জেস কাটে না, ঠিক আছে ইনস্ট্রুমেন্টগুলো। তা এই ভদ্রলোক একজন ইএলএসএস স্কিম করেছে মিউচুয়াল ফান্ডে। কি করেছে? ইএলএসএস, ইকুইটি লিঙ্ক সেভিং স্কিম, ট্যাক্স বেনিফিটের জন্য। হ্যাঁ, আমার জানাশোনা প্রচুর মানুষ করেছে। লাইভ চাইলে লাইভ ভিডিও তাদের দেখিয়ে দেবো, কারণ এখন আর ট্যাক্স বেনিফিট দরকার নেই, সেই জন্যে সেই অপশনটাকে থেকে তারা বেরিয়ে গেছে বা কন্টিনিউ করছেন। সে কত পাচ্ছে? 83 লাখ ভার্সেস 39 লাখ। তাহলে তো আপনার কাছে একটা পয়সা তৈরি হয়েছে। এবার যেটা হয়নি সেটা ছেড়ে দিন। এই 15 বছর আপনাদের ইনকাম বেড়েছে, ধরে নিচ্ছে এই 45 বছর যাদের বয়স তাদের ইনকাম হাই। যদি পারেন এই ইনস্ট্রুমেন্টটাই 25, 30, যার যেমন ইনকাম বাড়ান, যার যেমন স্ট্যান্ডার্ড অফ লিভিং, যার যেমন ইনকাম ডবল করে দিন, তাহলেও একটা রিটায়ারমেন্ট বেনিফিট যা পাবেন তাছাড়াও একটা কর্পাস তৈরি হয়ে গেল। যাদের ইনকাম এটা বেশি, যতটা পারবেন 20, 12.5 দিয়েছি, 15, 20, যার যেমন আপনারা তৈরি করুন, তাহলে একটা কর্পাস অ্যাটলিস্ট হাতে পাবেন, তাহলে মানসিক জোর পাবেন, নাহলে তো স্যান্ডউইচ হয়ে গেছি। এবার কারোর যদি ইনকাম বেশি, সে বেশি করবেন, কারণ এই যে ইনকাম আমার কাছে যত আসে, কেউ যদি 50,000 করতে পারেন, তাহলে সে কত পাবে? 3,34,00,000। অনেকজন আছে যাদের চাকরি আরো 20 বছর আছে, তারা এটাকে যদি 20 বছর চালাতে পারেন আরো সুখে থাকবেন। দেখুন 15 বছর হয়েছে 3,34,00,000, জাস্ট 5 বছর। কারণ 3 কোটি করতে গিয়ে আপনার কত টাইম লেগেছে? 15 বছর, তাই তো? জাস্ট 20 করে দিচ্ছি ইয়ারটাকে। দেখুন কত হচ্ছে, 3 কোটি ভার্সেস 7 crore। পাওয়ার অফ কম্পাউন্ডিং। এটা প্রথম দিকে টাকা তৈরি করতে টাইম লেগেছে, ধরুন এটা 10 বছর লেগেছে প্রায় 1 কোটি করতে, ঠিক আছে? 10 বছর, 15 বছরও লেগেছে, মানে প্রথম 1 কোটিটা টাইম লেগেছে। তারপর যদি 15 করি, 15 বছরে দেখুন এটাকেই বলে পাওয়ার অফ কম্পাউন্ডিং। যত টাইম দেবেন, 15 বছরে হয়ে গেল 3 কোটি, 1,47,00,000 থেকে 3 কোটি জাম্প মেরে দিল। আর যদি 20 বছর করি, এলআইসি যেমন 20 বছর থাকে, 3,34,00,000 থেকে 7,48,00,000 জাম্প মেরে দিল। এবার এই টাকাটা যদি আজকে আমার ডেটে থাকে, তাহলে আমার পেনশন পাওয়া কত সুবিধা হবে, ঠিক না ভুল? সো এই এজটাকে মাথায় রেখে আপনারা এখনও ডিসিশন নিন কিভাবে কোথায় টাকা রাখবেন। কারণ মানুষ ভুল থেকে শিক্ষা রাখে। প্যাসিভ ইনকাম মানে পেনশন ইনকাম তৈরি করতে গেলে, প্যাসিভ ইনকাম মানে ঘুমিয়ে ঘুমিয়ে থাকলেও টাকা রোজগার আসবে আমার। তা এটা যদি আমি তৈরি করতে পারি, বাকি মডেলগুলো আমি দিয়েছি, এখানেও 50,000 দিন। যদি বলেন কম্পেয়ার করে দিন না, প্রিমিয়াম দিন কত হয় দেখুন। পিপিওতে 12.5 বেশি হবে না, 2,63,00,000 আর 7,48,00,000। কোনটা আপনার জন্য বেটার হবে সেটাকে জানুন, বুঝুন, দিয়ে ডিসিশন নিন। কারণ স্যান্ডউইচ থেকে আপনাকে আর্থিক স্বাধীনতার দিকে যেতে হবে, সেটা আপনাকে জানতে হবে, বুঝতে হবে, দিয়ে ডিসিশন নেবেন। আর যদি জানতে চান, বুঝতে বলেছি না, আমাদের ওয়েবিনারে যোগাযোগ করুন, বা আমাদের পার্সোনালি যদি কেউ রিটায়ারমেন্ট প্ল্যানিং 50 ঊর্ধ্ব, ওখানে লিখবেন রিটায়ারমেন্ট প্ল্যানিং আর আপনার বয়স, তাহলে আমাদের অফিস থেকে আপনার সঙ্গে যোগাযোগ করা হবে। আর বর্তমানে আমি ওই জন্য ট্রেনিং করছি এখানে একটা ডেটে। আমার পক্ষে আর ইন্ডিভিজুয়াল ক্লায়েন্ট মানে ইনভেস্টারদের সঙ্গে বসা খুব চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। কারণ আমার পুরনো যারা আছে, বছর রিভিউ হলে তাদেরকে সময় দেওয়া, কেউ মাইন্ড করবেন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ আমি তো একটা মানুষ, আমি সময় দেবো কখন থেকে আপনাকে সামনাসামনি। সেই জন্য আমরা গ্রুপ জুম কল করছি, যেখানে আপনাদের চেষ্টা করব প্রত্যেকটা রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য। ক্লিয়ার? কারণ এটা আপনারা জানুন, মধ্যবয়সী আর্থিক সংকট, সেখান থেকে এটা তো সবার না হতে পারে, বাট প্রচুর মানুষের এই মধ্যবয়সী সংকটটা। আমার কাছে যেসব মানুষ গত 2 বছরে আমার এই চ্যানেলের মাধ্যমে এসছেন, প্রায় আমি অন্তপক্ষে 1000-এর উপর মানুষের সঙ্গে মানে 1-to-1 বসেছি, এবং ফোনে তো কথা বলা ছেড়ে দিন। অন্তপক্ষে আমি এই 2 বছরে আমি বা আমার ব্যাকএন্ড অন্তপক্ষে 15,000 ফোন কল অ্যাটেন্ড করেছি।
নট এ ম্যাটার অফ জোক, কিন্তু আজকের ডেটে আমাদের কাছে সত্যিই সময় নেই। কারণ যে মানুষগুলো আছে তাদেরকে কাছে, সেই জন্য আমরা ওই সেমিনারগুলো বিনা পয়সায় আয়োজন করছি। কারণ সমাজ যত জানবে, সমাজ যত বুঝবে, তত সমাজ এগিয়ে যাবে। কারণ আমার চ্যানেলের উদ্দেশ্য বাঙালিকে নিয়ে, বাঙালি জানুক, বুঝুক, দিয়ে ইনভেস্ট করুক। তার জন্যই আমার চ্যানেলের নাম হয়েছে বাঙালি ইনভেস্ট করো। সো এই বয়সে এটা কেন গুরুত্বপূর্ণ? আর 10 থেকে 15 বছর বাকি রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের জন্য ওয়েলথ প্রিজার্ভেশনে আপনাকে ওয়েলথ ক্রিয়েট করতে হবে এবং ওয়েলথ প্রোটেক্টেড দিতে হবে। আর পোস্ট রিটায়ারমেন্ট ইনকাম দরকার হবে। সো জেনারেশন এক্স, আপনার অভিজ্ঞতা, আপনার পরিপক্কতা দিয়ে সঠিক বিনিয়োগ ডিসিশন নিন এবং আপনার টেস্ট ফ্রি রিটায়ারমেন্ট লাইফ তৈরি করুন। এটা কিন্তু আপনার হাতেই, চয়েস ইজ ইওর। যদি আমার এই ভিডিও ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর এরকম নতুন নতুন ভিডিও আপনারা পেতে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে বাঙালিদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করুন, আপনার অফিসের বন্ধু বান্ধব সবার মধ্যে শেয়ার করুন, তারা জানুক, বুঝুক, দিয়ে ইনভেস্ট করুক। হ্যাঁ, কিছু মানুষের হয়তো খারাপ লাগছে যারা ইন্স্যুরেন্সের নিয়ে আমি বলছি। ইন্স্যুরেন্স মানে আপনারাও দেখতে পাবেন পিওর টার্ম ইন্স্যুরেন্স ছাড়া ইয়াং জেনারেশন কিন্তু আর ইন্স্যুরেন্স নিচ্ছে না, কমছে। পিওর টার্ম মরলে পাবো নালে পাবো না, এটা হচ্ছে আমার রেসপন্সিবিলিটি কাম লাইবিলিটি, মানে আমার ইনকামটাকে প্রোটেকশন হচ্ছে ফার্স্ট কাজ। আর রিটার্ন আর ইনভেস্টমেন্ট দুটো কিন্তু আলাদা। লাইফ ইন্স্যুরেন্স মানে হচ্ছে লাইফকে প্রোটেক্ট করা, নট লাইফে ইনভেস্ট করা। ইনভেস্ট যদি করতে হয় পিওর টার্ম পলিসি, আর সেপারেট ইনভেস্টমেন্ট হলে বর্তমান যুগে মিউচুয়াল ফান্ড নামক যে ইনস্ট্রুমেন্টটা আছে অনেক বেটার। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।